তখনও জানা ছিল না তার 24 ঘন্টার মধ্যে মধ্যরাতে ভারতীয় সেনা সার্জিক্যাল স্ট্রাইক করবে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জেহাদি ঘাঁটিগুলিতে। তবে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পরিস্থিতি যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকার জন্য মক ড্রিলের ঘোষণা করা হয়েছে। এই অবস্থায় সোমবার 6 মে সকালে শিলিগুড়ি নিকটবর্তী শাহুডাঙ্গির ঠাকুরনগরে হঠাৎই ফাঁকা মাঠে জরুরি অবতরণ করলো সেনাবাহিনীর একটি হেলিকপ্টার। হঠাৎ করে এভাবে সেনা হেলিকপ্টার নামার সিদ্ধান্তে কার্যত চমকে যান স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যান্ত্রিক ত্রুটির জেরে এই অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হেলিকপ্টারটি শিলিগুড়ির শালুগাড়া হেলিপ্যাড থেকে উড়েছিল এবং ইন্ডিয়ান অয়েলের ভূগর্ভস্থ পাইপলাইনের রুটিন তল্লাশির কাজ করছিল। মাঝ আকাশে কোনো সমস্যা দেখা দেওয়ায় পাইলট দ্রুত সিদ্ধান্ত নেয় নিকটবর্তী ফাঁকা মাঠে অবতরণ করেন। খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। ঘটনাস্থলে উপস্থিত হন বায়ুসেনার আধিকারিকেরা। হেলিকপ্টারটি পরীক্ষা করে দেখা হয় কি কারণে এটার ত্রুটি দেখা দিল। স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রথমে কিছুটা আতঙ্ক ছড়ালেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ নিয়ে আমাদের কলিগ উৎপল পোদ্দারের রিপোর্ট দেখাবো। পশ্চিমবঙ্গে 30টি জায়গায় মকড্রিলের নির্দেশ এসেছে, তার মধ্যে সেই নির্দেশের তালিকায় রয়েছে শহর শিলিগুড়িও। মকড্রিল শুরু হওয়ার ঠিক আগেই সেনাবাহিনীর এক কাপ্টার হঠাৎ অবতরণ করায় চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ির ঠাকুরনগর এলাকায়। সেনাবাহিনীর এই কাপ্টার প্রতিদিন রেগুলার রুটিনে সেনা ছাউনি থেকে ওড়ে এবং শিলিগুড়ি শহর ঘুরে দেখার জন্য। শিলিগুড়ির এনজিপি এলাকায় রয়েছে ইন্ডিয়ান অয়েলের ডিপো। সেই ডিপো থেকে পাইপলাইন চলে গিয়েছে আসাম পর্যন্ত এবং সেই পাইপলাইনের অভ্যন্তরীণ যে নিরাপত্তা, সেই নিরাপত্তা খতিয়ে দেখতেই কিন্তু কপারটি উড়েছিল সেনাবাহিনী ছাউনি থেকে এবং যান্ত্রিক গোলযোগের জন্য নেমেছিল ঠাকুরনগর এলাকায়। এর আগেও একই কারণে হেলিকপ্টার যখন উড়েছিল সেনা ছাউনি থেকে এরকম যান্ত্রিক গোলযোগের জন্য নেমেও পড়ে কোনো নিরাপদ স্থানে, কিন্তু তখন আতঙ্ক ছড়ানো। যেহেতু এই মুহূর্তে এক যুদ্ধ পরিস্থিতি বলা যেতেই পারে চলছে, মানুষের মধ্যে এক আতঙ্ক রয়েছে, সেই কারণেই কিন্তু আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। অন্যদিকে ইন্ডিয়ান অয়েলের যে পাইপলাইন রয়েছে সেই পাইপলাইনকে ফুটো করে কিছু দুষ্কৃতীরা তেলও চুরি করে বিভিন্ন জায়গায় থেকে। নিউ জলপাইগুড়ি এলাকা অর্থাৎ এই যে ইন্ডিয়ান অয়েলের যে ডিপো রয়েছে সেখান থেকে আরম্ভ করে আসাম পর্যন্ত বিভিন্ন জঙ্গলের মধ্যে দিয়ে এই পাইপলাইন গিয়েছে আসাম পর্যন্ত এবং সেই জঙ্গলের সুযোগ নিয়ে বিভিন্ন জায়গায় পাইপলাইন ফুটো করে তেল চুরি করে দুষ্কৃতীরা এবং তার যে অভ্যন্তরীণ নিরাপত্তা, সেই নিরাপত্তাকে খতিয়ে দেখতে কিন্তু সেনাবাহিনীর এই ছাউনি থেকে এই কাপ্টার প্রতিদিনই রেগুলার রুটিনে চেকিংয়ে বেরোয় এবং সেই চেকিংয়ে বেরোনোর পরেই কাপ্টারে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়াতেই তারা কিন্তু সেই কাপ্টার অবতরণ করে বাড়ি ভাষাতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনীর বিভিন্ন আধিকারিকরা, পৌঁছায় টেকনিক্যাল হেডরাও। দীর্ঘক্ষণ ধরে সেই কাপ্টার মেরামতি করার পর আবার ফিরে যায় সেনা ছাউনিতে, ফলে স্বস্তি কিছুটা ফেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। পেহেলগাম হামলার 15 দিনের মাথায় পাকিস্তানের 100 মিটার ভেতরে ঢুকে মঙ্গলবার মধ্যরাতে সার্জিক্যাল স্ট্রাইক করেছে ভারত। ভারতীয় সেনা সূত্রে খবর, পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের মোট 9টি জায়গায় হামলা চালিয়েছে ভারতীয় সেনা। গোয়েন্দা সূত্র স্যাটেলাইট ইমেজ থেকে পাওয়া নির্দিষ্ট তথ্যের উপরে ভিত্তি করে জিহাদিদের এই ঘাঁটিগুলির সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়ার পর হামলার টার্গেট স্থির করা হয় বলে সেনা সূত্রে খবর। এই হামলায় কিন্তু সেনার তরফে বারবার বলা হয়েছে পাকিস্তানের সাধারণ নাগরিক ও ঘনবসতিপূর্ণ এলাকাকে নিশানা করা হয়নি, পাকিস্তানের জিহাদি ঘাঁটিগুলিকে নিশানা করা হয়েছে। এমনকি পাকিস্তানের কোনো মিলিটারি জায়গাকেও নিশানা করা হয়নি বলে জানানো হয়েছে ভারতীয় সেনা তরফে। এই পরিস্থিতিতে যেটা সবথেকে বড় প্রশ্ন, পাকিস্তান কি এই হামলার পর চুপ করে বসে থাকবে?
শাহবাজ শরীফের দেশ কি কোনোভাবে পাল্টা হামলা চালাবে না? সেই সম্ভাবনা উড়িয়ে না দেওয়া গেলেও কিন্তু বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তান এই পরিস্থিতিতে ভারতের উপর হামলা চালাতে পারবে না। এর কারণ হিসেবে বলা হচ্ছে পাক প্রধানমন্ত্রী মুখে যতই যোগ্য জবাব দেওয়ার কথা বলুন না কেন, তিনি কিন্তু দাদা তথা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাই শাহবাজের কোনো অবস্থাতেই ভারতের সঙ্গে যুদ্ধে যেতে নিষেধ করেছেন। তাই কিছুটা হলেও ভারতের উপর হামলা চালানোর বিষয়ে দ্বিধাগ্রস্ত শাহবাজ শরীফ। দেশের প্রধানমন্ত্রী যদি নিজেই হামলা চালানোর বিষয়ে কনফিডেন্ট না হন, তাহলে সে দেশের সেনা কি করে হামলা চালানোর কথা ভাববে? দ্বিতীয়ত, ভারত বারবার বলেছে এই হামলায় কিন্তু হামলা চালানো হয়েছে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জিহাদি ঘাঁটিগুলিকে লক্ষ্য করে। তাই পাকিস্তান যদি ভারতের উপর পাল্টা হামলা চালায়, তবে এটা প্রমাণ হবে যে পাকিস্তান সরকার জিহাদিদেরকে প্রত্যক্ষভাবে সমর্থন করে। তৃতীয়ত, 9 মে IMF বৈঠক রয়েছে পাকিস্তানের। ভারতের উপর হামলা চালানো হলে পাকিস্তানকে ঋণ নাও দিতে পারে IMF। এমনিতেই চীনের থেকে প্রচুর পরিমাণে ঋণ নিয়ে জর্জরিত পাকিস্তান, কার্যত দেউলিয়া দশা তাদের। তাই যদি IMF পাকিস্তানকে অর্থ সাহায্য না করে, তাহলে বেশ মুশকিলে পড়ে যাবে শাহবাজ শরীফের দেশ। এছাড়া এতদিন অন্য যুদ্ধে আমেরিকা, রাশিয়ার মতো বিশ্বের অন্য দেশগুলি কিন্তু পাকিস্তানকে সমর্থন করেছিল, কিন্তু পেহেলগামে জিহাদি হানার পর পাকিস্তান নয় ভারতের পাশে দাঁড়িয়েছে ট্রাম্প ও পুতিন। এভাবে তাই বিশেষজ্ঞদের মতে এই পাকিস্তানের পক্ষে ইচ্ছে না থাকলেও ভারতের বিরুদ্ধে হামলা চালানোর বিষয়ে অনেক বাধা বিপত্তি রয়েছে। এদিকে হামলা চালানোর পর বুধবার সকালে সাংবাদিক বৈঠক করেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। সঙ্গে ছিলেন ভারতীয় সেনার 2 মহিলা অফিসার। ভারতীয় সেনাবাহিনীর তরফে ছিলেন কর্নেল সোফিয়া কুরেশি এবং ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার ভূমিকা সিং। সাংবাদিক বৈঠকের শুরুতেই তারা বিভিন্ন বিষয় তুলে ধরেন। কি বলেছেন শুনবো ভূমিকা সিং। Of impact in each of the target was a specific building or a group of buildings. All the targets were neutralized with clinical efficiency, and the results reiterate the professionalism of the Indian Armed Forces in the planning and execution of their operations. No military establishments were targeted. India has demonstrated considerable restraint in its response. However, it must be said that the Indian Armed Forces are fully prepared to respond to Pakistani misadventures, if any, that will escalate the situation. সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।